দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুনে দেব শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আরও একটি নৌবহর পাঠালো যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা ইরানের। ভারতে বিমান বিধ্বস্তে নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জনসভায় যোগ দিতে মুম্বাই থেকে যাচ্ছিলেন পুনে। ধ্বংসের আরও কাছাকাছি মানব সভ্যতা, 4 সেকেন্ডে এগিয়েছে প্রতীকী ঘড়ি ডুমসডের কাঁটা। পারমাণবিক শক্তিধর দেশগুলোর আক্রমণাত্মক আচরণে ঝুঁকিতে বিশ্ব। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। ইরানের আশপাশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েনের পর এবার আরও একটি নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেটি ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকদিন ব্যাপী মহড়াও চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সমর প্রস্তুতির জবাবে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। প্রায় 5 নটিক্যাল মাইল জুড়ে চলবে এই। ইরানকে চাপে রাখতে ভারত মহাসাগর চষে বেড়াচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পেন্টাগনের নির্দেশে ইরানের আশপাশেই অবস্থান নিয়েছে শক্তিশালী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এতেও পুরোপুরি আশ্বস্ত নন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে রণতরী আব্রাহাম লিঙ্কন প্রবেশের একদিন পরেই আরও একটি মার্কিন নৌবহর ইরানের দিকে রওনা করিয়েছেন তিনি। নতুন এই নৌবহরের ব্যাপারে বিস্তারিত না জানালেও বলাই বাহুল্য ইরানে হামলার সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছেন ট্রাম্প। And by the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. এই মুহূর্তে আরো একটি সুন্দর নৌবহর খুবই দারুণভাবে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি দ্রুতই ইরান একটি চুক্তিতে পৌঁছাবে। এমন চুক্তি তাদের আরো আগেই করা উচিত ছিল। বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে আন্দোলন বন্ধ হলেও দমে যেতে রাজি নন তিনি। ইরান ঘিরে একাধিক সামরিক নৌবহর পাঠানোর পাশাপাশি অঞ্চলটিতে কয়েকদিন ব্যাপী বিমান মহড়া চালাচ্ছে ওয়াশিংটন। এদিকে হাত গুটিয়ে বসে নেই খামেনি প্রশাসন। এরই মধ্যে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আশপাশে পাল্টা সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। এক বিবৃতিতে জানানো হয়েছে 5 নটিক্যাল মাইল এলাকা জুড়ে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করবে দেশটির সেনাবাহিনী। চলবে 29 জানুয়ারি অবধি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানে হামলা চালাতে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ভূখণ্ড ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এমন আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার দুই নেতার কথোপকথন হয়। এতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপের পদক্ষেপকে স্বাগত জানায় রিয়াদ। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে সংঘাত নিরসনে দুপক্ষ সমর্থন জানায়। ইরানের বিরুদ্ধে আকাশ ও জলসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ, এমন ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠনটির প্রধান নাইম কাশেমি। ইরানের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে। চলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ। হিজবুল্লাহর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। আমরা এখানে এসেছি ইরানের মানুষের পক্ষে লড়ার জন্য, কারণ তারা আমাদেরকে সবসময় সমর্থন দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে হামলা করলে ঝুঁকিতে পড়বে লাখো মানুষের জীবন। তাই ইরানকে সমর্থনে পাল্টা লড়াইয়ের ঘোষণা এলো সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কেউ যখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দেয়, তখন তা কোটি কোটি মানুষকেই হুমকির মুখে ফেলে, কারণ তিনি তাদের নেতা। এ বিষয়ে আমরা নীরব থাকতে পারি না। বিশ্বাস, দৃঢ়তা ও দায়িত্ববোধ থেকে এই হুমকির বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সম্প্রতি লেবানন জুড়ে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি, হত্যাকাণ্ড চালিয়ে দমানো যাবে না।
لا يمكن গেল 2 মাস ধরে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। জানতে চাওয়া হচ্ছে, ইসরায়েল বা আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে হিজবুল্লাহর অবস্থান কি হবে। যা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন। এই সম্ভাব্য আগ্রাসনের লক্ষ্যবস্তু আমরা নিজেই। তাই কিভাবে আমরা পাল্টা পদক্ষেপ নেব সেই সিদ্ধান্তগুলো যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে। لمواجهة هذا التهديد 2024 সালে লেবানন এবং দেশটির সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালায় ইসরায়েল। হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতেই চালানো হয় ওই অভিযান। ওই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এর পাশাপাশি সশস্ত্র সংগঠনটির বহু শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের তোষামোদ করতে গিয়ে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বিশাল সামরিক সহায়তার কথা যেন বেমালুম ভুলে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুদ্ধ চলাকালে অস্ত্র গোলাবারুদের অভাবে ভুগছিল আইডিএফ, যার কারণে প্রাণ হারান বহু সেনা। ট্রাম্প ক্ষমতায় এসে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন ইসরায়েলকে, বলেন সেই কথাও। প্রতিক্রিয়ায় নেতানিয়াহুকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন বাইডেনের সহযোগীরা। গাজায় ধ্বংসযজ্ঞে ব্যবহৃত বোমার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা। 2014 সালে তেল আবিবের জন্য ইতিহাসের সর্বোচ্চ $20 বিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু সেসব যেন বেমালুম ভুলেই গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপের মুখে 2024-এর মে মাসে চরম বিধ্বংসী 2000 পাউন্ড ও 500 পাউন্ডের বোমার চালান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে যদিও সিদ্ধান্ত বদলায় বাইডেন প্রশাসন, কিন্তু অভিমান রয়ে গেছে নেতানিয়াহুর মনে। গাজায় যুদ্ধবিরতির 3.5 মাসের মাথায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে সময় যথেষ্ট অস্ত্র সহায়তা না পাওয়ায় প্রাণহানির শিকার হতে হয়েছে অনেক ইসরায়েলি সেনাকে। সেনাদের প্রাণহানির হিসেবে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে, কারণ এক পর্যায়ে আমাদের পর্যাপ্ত অস্ত্র গোলাবারুদ ছিল না। অস্ত্রের এই অভাব তৈরি হয়েছিল নিষেধাজ্ঞার কারণে। এমন পরিস্থিতি যাতে আর না হয় সেজন্য নিজস্ব শক্তিশালী অস্ত্রশিল্প গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন নেতানিয়াহু। বলেন, পরবর্তী দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভর করতে চান না তিনি। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেশ তোষামোদ করেন। জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে নতুন মাত্রা আনতে চান তিনি। মার্কিন মুলুক থেকে সহায়তা পাওয়ার বদলে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতি যাতে আবার তৈরি না হয় সে ব্যবস্থা নিতে চাই। সর্বোচ্চ স্বাধীনতার জন্য নিজেদের সামরিক শিল্প গড়ে তুলতে চাই, যাতে আর কখনো অস্ত্র গোলাবারুদের অভাব না হয়। নেতানিয়াহুর এমন বিস্ফোরক মন্তব্যে ব্যাপক চটেছে জো বাইডেনের সমর্থকরা। নেতানিয়াহুকে চরম অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটরা। গাজায় যুদ্ধের প্রথম বছরে ইসরায়েলকে $17.9 বিলিয়ন এবং দ্বিতীয় বছরে $3.8 বিলিয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে 800 বিমান ও 140টি জাহাজে 90,000 টন অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে পেন্টাগন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্রের দাদা খ্যাত রাজনীতিবিদ অজিত পাওয়ার। বুধবার পুনের একটি বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী উড়োযানটি। কেউই আর জীবিত নেই। মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অজিত পাওয়ারের নেতৃত্বে নতুন রূপ পেয়েছিল ভারতীয় রাজনীতি। বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকাবহ দেশটির রাজনৈতিক অঙ্গন। বিধ্বস্ত আকাশযান পুড়ছে আগুনে। এই বিমানেরই আরোহী ছিলেন ভারতের বর্ষিয়ান ও আলোচিত রাজনীতিবিদ অজিত পাওয়ার। স্থানীয় সময় সকাল 8টায় মুম্বাইয়ের একটি বিমানবন্দর থেকে পুনের উদ্দেশ্যে উড়াল দেয় অজিত পাওয়ারকে বহনকারী লেয়ারজেট 45 মডেলের একটি উড়োযান। পাইলট, কো পাইলট ও অজিত পাওয়ারের দেহরক্ষী সহ মোট 5 আরোহী ছিলেন এতে। 45 মিনিট পর পুনের বারমতি এয়ারপোর্টের কাছে পৌঁছালে ঘটে বিপত্তি। 2 দফা অবতরণের চেষ্টার পর অজানা কারণবশত বিধ্বস্ত হয় ছোট বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এতে। সকল আরোহীকেই মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়ার পর এটি বিস্ফোরিত হয়। ছুটে গিয়ে দেখি বিমানটিতে আগুন লেগেছে, তাতে আবার 4-5টি বিস্ফোরণ হয়। পুনের স্থানীয় এক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা।
পুরো পাওয়ার পরিবার এবং তার সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। অজিত পাওয়ারের স্ত্রী এবং তার বোন সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলেছি। মহারাষ্ট্রের জন্য এটি একটি দুর্ভাগ্যজনক দিন। অজিত দাদা এক কথার মানুষ ছিলেন। আমরা এক দলের হয়ে কাজ করতাম, সেখানে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা ছিলেন অজিত পাওয়ার। 2023 সালে চাচা শরদ পাওয়ারের দল থেকে বেরিয়ে নতুন রূপে গড়ে তোলেন এনসিপি। মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড ছিল 66 বছর বয়সী এই নেতার। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি দেখে শিক্ষা নেওয়া উচিত রাশিয়া ও চীনের। মঙ্গলবার ভিডিও কনফারেন্স চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনার পর এমন মন্তব্য করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি বেলুসভ। গেল বছর জুনে চীনের চিংদাওয়ে আমাদের সর্বশেষ বৈঠক হয়েছিল। এরপর আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। ইরান ও ভেনেজুয়েলায় যা ঘটেছে তা প্রতিনিয়ত বিশ্লেষণ করে সে অনুযায়ী উপযুক্ত সামরিক পদক্ষেপ নিতে হবে আমাদের। দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশে টিকে থাকতে নিয়মিত সামরিক যোগাযোগ আর সহযোগিতার সম্পর্ক রাখাটা গুরুত্বপূর্ণ। ধ্বংসের সবচেয়ে কাছে পৃথিবী। মানব সভ্যতা বিনাশের নির্দেশকারী ডুমসডে ক্লক এর কাঁটা মধ্যরাত থেকে মাত্র 85 সেকেন্ড দূরে। এই বিশেষ ঘড়ি চালু হওয়ার পর এবারই ঘড়ির কাঁটা মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি পৌঁছালো। বিজ্ঞানীদের দাবি, পারমাণবিক শক্তিধর দেশগুলোর আক্রমণাত্মক আচরণ, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে সংঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার লাগামহীন ব্যবহার বিশ্বব্যাপী বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়েছে। মূলত মানবসৃষ্ট দুর্যোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই প্রতীকী ঘড়ি। একের পর এক যুদ্ধ আর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের বেপরোয়া আচরণে অস্থিতিশীল বিশ্ব। ধ্বংসের কতটা কাছে মানব সভ্যতা? ডুমসডে ক্লক বলছে বিশ্ব বিপর্যয় থেকে আর মাত্র 85 সেকেন্ড দূরে। মানব সভ্যতা ধ্বংসের নিদর্শনকারী প্রতীকী ঘড়ির কাঁটা গত বছর ছিল মধ্যরাত থেকে 89 সেকেন্ড দূরে। এবার যা আরও 4 সেকেন্ড এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘড়ির কাঁটা পৌঁছে গেছে 11টা 58 মিনিট 35 সেকেন্ডে। ঘড়িটি চালুর পর কাঁটা এখন পৃথিবী ধ্বংসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে। বিশেষজ্ঞদের দাবি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ সংঘাত, পরাশক্তিদের দায়িত্বজ্ঞানহীন আচরণ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে পশ্চিম গোলার্ধে তৈরি অস্থিরতার জেরে বেড়েছে বিশ্ব বিপর্যয়ের ঝুঁকি। ঘড়ির কাঁটা এখন মধ্যরাতের সবচেয়ে কাছে। গত বছর আমরা সতর্ক করেছিলাম যে বিশ্ব বিপর্যয়ের খুব কাছাকাছি। দেশগুলোকে আন্তর্জাতিক সহযোগিতা ও অস্তিত্বগত ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। দুর্ভাগ্যবশত এর বিপরীত ঘটেছে। শক্তিধর দেশগুলো আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। 3 বছর থমকে থাকার পর 2023 সালে ডুমসডে ক্লকের কাঁটা এগিয়ে দেওয়া হয়েছিল 10 সেকেন্ড। গত 4 বছরের মধ্যে 3 বারই এগিয়ে দেওয়া হয়েছে ঘড়ির কাঁটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে দ্য বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট তৈরি করেছিল ঘড়িটি। এই দলে ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও। যুদ্ধ ও পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল উদ্দেশ্য। সে সময় ঘড়ির সময় ছিল 11টা 53 মিনিট, অর্থাৎ মধ্যরাত হতে বাকি ছিল 7 মিনিট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নতুন ধরনের মাল্টিপল রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যেটিকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের সমরাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা বলে আখ্যা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ঘটনাটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এতে মেয়ে কিম জু আয়েকে সঙ্গে নিয়ে পরীক্ষাস্থলে দেখা যায় কিম জং উনকে। পিয়ংইয়ংয়ের দাবি, নতুন এই রকেট লঞ্চার সিস্টেমটিতে আরও বৃহৎ ক্যালিবার সংযোজন করা হয়েছে, যার ফলে লঞ্চারটি থেকে নিক্ষেপিত রকেটের নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা আরও বাড়বে। উত্তর কোরিয়ার দাবি, উৎক্ষেপণ স্থল থেকে 350-এরও বেশি কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানে রকেটগুলো। আলোচিত রাফাল যুদ্ধ বিমানের প্রথম বহর হাতে পেয়েছে ইন্দোনেশিয়া। ফ্রান্স থেকে উড্ডয়ন করে দেশটির সুমাত্রা দ্বীপের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে 3টি রাফাল ফাইটার জেট। দুদেশের চুক্তি অনুসারে ফ্রান্সের দাসো এভিয়েশনের কাছে 42টি রাফাল যুদ্ধ বিমানের অর্ডার দেয় ইন্দোনেশিয়া। এছাড়াও চুক্তি হয় ফ্রিগেট ও সাবমেরিন বিক্রয়ের। চলতি বছরের শেষ দিকে আরও রাফাল যুক্ত হবে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর বহরে।
ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের তৈরি 4.5 জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল শব্দের তুলনায় 1.8 গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। দুর্নীতির অভিযোগে 20 মাসের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী কিম কিয়ন হি। বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। অভিযোগ, সেখানে থেকে দামি ব্র্যান্ডের ব্যাগ, ডায়মন্ডের নেকলেস সহ নানা মূল্যবান জিনিস ঘুষ নেন তিনি। তবে শেয়ারবাজার কেলেঙ্কারি এবং 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনৈতিক কর্মকাণ্ডের 2টি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে সাবেক এই ফার্স্ট লেডিকে। রায়ের পর বিবৃতি দেন 52 বছরের কিম। আদালতের সিদ্ধান্তকে বিনীতভাবে মেনে নেয়ার কথা জানান তিনি। সবার কাছে ক্ষমাও চান। এর আগে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। হামলার শিকার হলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবার মিনেসোটার টাউন হলে ভাষণ দেওয়ার সময় তার দিকে রহস্যময় তরল ছুঁড়ে মারে এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করতেও শোনা যায়। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে কক্ষ থেকে বের করে নিয়ে যায়। যদিও এ ঘটনায় ইলহান ওমর আহত হননি, তবে কী ধরনের পদার্থ স্প্রে করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা সেটিও জানায়নি কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে নিয়মিতই ইলহান ওমরের সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার কয়েক ঘন্টা আগেও আইওয়াতে দেয়া ভাষণে ইলহান ওমরকে নিয়ে তীর্যক মন্তব্য করেন তিনি। মিনিয়াপোলিসে মার্কিন অভিবাসন সংস্থা আইসের এক এজেন্টের বিরুদ্ধে জোর করে ইকুয়েডরের কনসুলেটে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে এই অভিযোগ করেছে ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানায়, কনসুলেট কর্মীদের বাধার কারণে তিনি ভেতরে ঢুকতে পারেননি। এই ঘটনায় ইকুয়েডরের মার্কিন দূতাবাসে প্রতিবাদ জানানো হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের জেরে তোপের মুখে পড়েছে আইএসের এজেন্টরা। দুজনকে হত্যার জেরে শহরটিতে চলছে ব্যাপক বিক্ষোভ। তুরস্ক সফরে গিয়ে শুকনো মাটিতে হোঁচট খেয়ে পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। প্রেসিডেন্টের প্রাসাদের সামনে ঘটল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার আঙ্কারায় নিজ বাসভবনে নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান এরদোগান। এরপর দুজন পাশাপাশি হেঁটে এগিয়ে যেতে থাকেন। তবে শুরু থেকে একটু বেসামাল মনে হচ্ছিল নাইজেরিয়ান প্রেসিডেন্টকে। 73 বছর বয়সী তিনুবুকে বেশ কয়েকবার সামলানোর চেষ্টাও করেন এরদোগান। এরপরও শেষ রক্ষা হয়নি। কিছু দূর এগোতেই পা পিছলান। দ্রুতই ধরে ফেলেন আশেপাশে থাকা নিরাপত্তা কর্মীরা। এগিয়ে যান এরদোগানও। তবে এই ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বিশেষ আঘাত পাননি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।